মাধ্যমিকের পর প্রচন্ড আত্মবিশ্বাস নিয়ে তোরা ক্লাস 11 কেমিস্ট্রি শুরু করেছিস। আমি এটুকু অত্যন্ত জোর গলায় বলতে পারি, যারা আমাদের ধামাকা প্রো ব্যাচ থেকে রেগুলার ক্লাস করছে তাদের 11 কেমিস্ট্রি হাতের মুঠোয় চলে আসছে। তোরা অন্তত এইটুকু বুঝতে পারছিস, এতদিন ধরে তোরা শুনেছিস ক্লাস 11 কেমিস্ট্রি কঠিন কঠিন এই ওই সেই, আদতে কিছুই না যদি স্ট্রাকচার্ড ওয়েতে প্রপার ওয়েতে পড়াশোনাটা করা যায়। ধামাকা শুরু করা যাক। হ্যালো এন্ড ওয়েলকাম সবাইকে আমার ইউটিউব চ্যানেল অ্যাডভেঞ্চার একাডেমি হায়ার সেকেন্ডারির আরো একটা নতুন ভিডিওতে। আমি তোমাদের মেন্টর সৈকত দাস। চল, আমাদের প্রায় স্ট্রাকচার অফ অ্যাটম কমপ্লিট। আমরা ইচ্ছা করে দুটো টপিক বা তিনটে টপিক বাকি রেখে দিয়েছি, যেগুলো পিরিয়ডিক টেবিলটা করে নেওয়ার পরেই আমরা করব। আমি চাইছি তোদের একটুখানি কেমিস্ট্রির ভিত আরো শক্ত হয়ে যাক, পিরিয়ডিক টেবিল করে তোরা একটুখানি আর একটু কিছু কিছু ছোট ছোট কনসেপ্ট শিখে নে, তারপরে ওগুলো করতে তোর অনেক বেশি সুবিধা হবে। এবার দাদা, যেই জায়গাগুলো হয়ে গেছে সেগুলো আমি প্রপারলি পড়েছিস কিনা বুঝবো কি করে? তার জন্যই আমি নিয়ে চলে এসেছি তোদের জন্য কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস। আমি বারবার করে বলেছি, যারা আমাদের ব্যাচের মধ্যে থেকে কোশ্চেন একদম ভালো করে শিখে নেবে, একদম প্রপার কনসেপ্ট শিখে নেবে, তাদের কোনো ধরনের কোশ্চেন প্র্যাকটিস করতে সমস্যা হবে না। শুধু তোমাকে তোমার প্রপার লেভেলটা বুঝতে হবে যে এখন তুমি কোন লেভেলের কোশ্চেন প্র্যাকটিস করতে পারবে, এবং সেই সময় আক্রমণ করে দিতে হবে। ভাই চল দেখা যাক। আজকে অনেকগুলো কোশ্চেন নিয়ে এসেছি, একদম শুরু থেকে দেখবো। যা যা তোদেরকে শেখানো হয়েছে সেই কনসেপ্ট গুলোর উপরে ভিত্তি করে কোশ্চেন গুলো রয়েছে। আমি আশা করব আমার করানোর আগেই মোস্ট অফ দ্য কোশ্চেন তুই করে দিতে পারবি। যেমন ধর এই প্রশ্নটা আছে, এবং আরেকটা বিষয় তোকে বলি, খুব মন দিয়ে শুনে নে। অনেকে জিজ্ঞাসা করে, দাদা এগুলো করলে কি কমন পাবো? আমি তোকে বলছি, এই ধরনের কোশ্চেন তোর পরীক্ষায় ছেপে যাবে, জাস্ট ছেপে যাবে। দেখ প্রথম প্রশ্ন, Mn2+ আয়নে একই ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা প্লাস হাফ মানে। দাদা আমরা জানি যে ধরো একটা কক্ষক রয়েছে, সেই কক্ষকের মধ্যে দুটো ইলেকট্রন থাকতে পারে। এবার যে ইলেকট্রনটা উপরের দিকে তাকিয়ে আছে, মানে যার আপ স্পিন রয়েছে, তার ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা বা স্পিন কোয়ান্টাম নাম্বারটা প্লাস হাফ হয়, আর যে নিচের দিকে তাকিয়ে রয়েছে তার ক্ষেত্রে মাইনাস হাফ হয়। আমরা এই বিষয়টা জানি। তোকে জিজ্ঞাসা করেছে এই যে Mn2+ আয়নটা রয়েছে, এর মধ্যে কতগুলো ইলেকট্রনের স্পিন কোয়ান্টাম নাম্বারের মান প্লাস হাফ হবে। মানে তোকে পুরো Mn2+ এর ইলেকট্রন বিন্যাস করতে হবে, করার পরে দেখতে হবে কতগুলো ইলেকট্রন আছে যেগুলো উপরের দিকে তাকিয়ে আছে, কতগুলো ইলেকট্রন আছে যাদের স্পিনটা আপ। বুঝতে পারছিস কোশ্চেনের লেভেল কেমনি হতে চলেছে? তার ফলে যা শিখিয়েছি একদম চোখ কান নাক বন্ধ করে তোমাকে প্র্যাকটিস করতে হবে ভাই। প্রথমেই বলো Mn এর ইলেকট্রন বিন্যাস কি হবে? দাদা ম্যাঙ্গানিজ আমরা জানি 25 হয়, তার মানে দাদা এখানে আর্গন কোর হয়ে যাবে। না, পুরোটা লেখ ভাই। তোকে ওভারঅল প্লাস হাফ স্পিন দেখতে বলেছে, শুধু যোজ্যতা কক্ষপথের নয়। তাহলে দাদা 1s2 হবে, 2s2 হবে, 2p6 হবে, 3s2 হবে, 3p6 হবে। এই হয়ে গেল 18টা। তারপরে দাদা 4s2 হয় 20, 20 পরে 3d5 হয়ে গেল 25। আমি বললাম একদম। দাদা আমাকে দিয়ে দিয়েছে Mn2+, তাহলে আমি এখানে Mn2+ করি। করো দাদা। Mn2+ করলে 4s থেকে দুটো ইলেকট্রন বেরিয়ে যাবে। তুমি তো শিখিয়েছো সর্ববহিষ্ঠ কক্ষপথ থেকে বেরিয়ে যায়। বললাম একদম। তাহলে কি হয়ে যাবে লেখ না, 1s2 হয়ে যাবে, 2s2 হয়ে যাবে, 2p6 হয়ে যাবে, 3s2 হয়ে যাবে, 3p6 হয়ে যাবে, 4s তো চলে যাবে, তাহলে 3d5 করে থাকবে। একদম পরিষ্কার। আচ্ছা এইবার তোকে এখানেই স্পিনটা ক্যালকুলেট করতে বলেছে, রাইট? আমি বললাম হ্যাঁ। তাহলে তুই এগুলোকে একটুখানি কক্ষকের মধ্যে ভাঙ। যদিও দেখ এত কিছুর প্রয়োজন পড়ে না, এগুলো যে কেউ দেখেই বলে দেবে, বাট তোরা যেহেতু সবে সবে শিখছিস তোকে একটু ভেঙে ভেঙে শেখাচ্ছি। এই যে 1s আছে দাদা, 1s আছে, 1s এর মধ্যে দেখো দুটো ইলেকট্রন আছে, দুটো ইলেকট্রন আছে। এই যে দেখো দাদা 2s আছে, 2s এর মধ্যে দেখো দুটো ইলেকট্রন আছে। ভেরি গুড। এই যে দেখো 2p রয়েছে, এই 2pর মধ্যে দেখো 6টা ইলেকট্রন আছে, দুটো, চারটে, 6টা হয়ে গেছে। তাহলে 2pও কমপ্লিট। আচ্ছা দাদা এই দেখো 3s আছে, 3s মানে হচ্ছে দেখো সেখানেও দুটো ইলেকট্রন আছে। একদম পরিষ্কার। তারপরে দেখো এরকম ভাবে 3p রয়েছে, 3p-তে 1 2 3 4 5 6টা ইলেকট্রন। গল্প শেষ। আচ্ছা দাদা 3d5 রয়েছে, তাহলে এই আমার ধরো 3d রয়েছে, 3dর মধ্যে আবার আছে 5টা ইলেকট্রন। আমরা জানি হুন্ডের রুল, মানে প্রত্যেকটার মধ্যে আগে একটা একটা করে আনপেয়ার্ড ইলেকট্রন ফিল আপ হবে। গল্প শেষ। এইবার আমাকে দেখতে হবে টোটাল কতগুলো ইলেকট্রন উপরের দিকে আছে, মানে টোটাল কতগুলো ইলেকট্রনের স্পিন আপ, মানে টোটাল কতগুলো ইলেকট্রনের স্পিন কোয়ান্টাম নাম্বার প্লাস হাফ। তোরা আমার সাথে ক্যালকুলেট কর। এখানে একটা, দুটোর মধ্যে একটা, এখানে একটা, এই যে এই একটা, এই একটা, এইটা উপরের দিকে তাকিয়ে আছে, এটা উপরের দিকে তাকিয়ে আছে, মানে প্লাস হাফ প্লাস হাফ। তাহলে দুটো হলো, 3টে, 4টে, 5টা, তারপরে 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, 12টা, 13টা, 14টা। তাহলে মোট 14খানা ইলেকট্রন আছে যাদের স্পিনটা প্লাস হাফ। আশা করতে পারি একদম কনসেপ্ট জলের মতো পরিষ্কার। বুঝতে পারছিস
কোয়েশ্চেন কিন্তু ভালো লেভেলের থাকে ভাই, একটু কষ্ট কিন্তু করাবে কিছু কিছু কোয়েশ্চেন, এবং সেমনি কোয়েশ্চেন নিয়েছি। এই নাম্বারগুলো দেখিস না, এগুলো আমি বেছে 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 কোয়েশ্চেনগুলো এনেছি, এগুলো আপনি পরপর নাম্বার দেখাচ্ছে না। বলেছে n = 4 এবং l = 2 উপকক্ষের সর্বাধিক ইলেকট্রন ধারণ ক্ষমতা কত? তাহলে তুই কি করবি, তুই প্রথমে উপকক্ষটা লিখবি। দাদা n = 4 মানে এখানে 4 হবে, আর l = 2 মানে কি? দাদা l এর ভ্যালুগুলো কি বলেছিলে বেশ, আমি বললাম l এর ভ্যালু দেখ 0 হলে আমি বলেছিলাম s হয়, যদি 1 হয় তাহলে বলেছিলাম p হয়, যদি দাদা 2 হয় তাহলে বলেছিলাম d হয়, যদি 3 হয় তাহলে বলেছিলাম f হয়। নিশ্চয়ই এগুলো তোদের একদম এখন মনে মনে ঢুকে গেছে একবারে ভাই, এগুলো সব পারবি। দাদা 2 বলে দিয়েছে, 2 মানে দেখো d অরবিটালের কথা বলেছে, d উপকক্ষের কথা বলেছে, d সাবশেলের কথা বলেছে অ্যাকচুয়ালি। দাদা 4d বলে দিয়েছে। এবার আমরা জানি যে কোনো d উপকক্ষের ক্ষেত্রেই ম্যাক্সিমাম ইলেকট্রন ধারণ ক্ষমতা 2 × 12 + 1 হয়ে যায়। d উপকক্ষের ক্ষেত্রে l এর ভ্যালুটা 2 হয়, l এর ভ্যালু যদি 2 হয় তাহলে 2 × 2 × 2 + 1 হয়ে যায়, 2 এ 2 এ 4 + 1 করলে 5 গুণ 2 করলে 10 হয়ে গেল, তাহলে 10 হয়ে গেল টোটাল। তাহলে 4d এর মধ্যে কতগুলো ইলেকট্রন টোটাল ধরতে পারে বল? 10টা ধরতে পারে। যারা একটু পড়াশোনা করিসনি তাদের জন্য একটুখানি শিখিয়ে দিলাম, তবে আমি বলবো যা করিয়ে দিয়েছি না ব্যাচে, তুই যদি প্রপারলি করতে পারিস কেমিস্ট্রি প্রো হয়ে যাবি ভাই। এমনি এমনি ব্যাচটার নাম ধামাকা প্রো দেওয়া হয়নি, ঠিক আছে? তাহলে অ্যান্সার কি হয়ে গেল বলো? 10 হয়ে গেল। নেক্সট বলছে আর্গন কোর 3d5 4s1 ইলেকট্রনটি ড্যাশ পরমাণুর ভূমিস্তর ইলেকট্রন বিন্যাস। এই যে কথাটা দেখছিস ভূমিস্তর, এটা তুই পর্যায় সারণী থেকে শিখে যাবি কি ব্যাপারটা এটা। দাদা এখানে আমি দেখতে পাচ্ছি আর্গন কোর আছে, প্রসেস গুলো শেখ ভাই। একই প্রসেসে তুই নিটেও কাজে লাগাবি, একই প্রসেস তুই জয়েন্টেও কাজে লাগাবি, খেয়াল করে দেখ। আমাকে বলেছে এটা কোন পরমাণুর ইলেকট্রন বিন্যাস, আমি কি এখন সবকটা পরমাণু দেখতে যাব না? আর্গন মানে কত? 18, 3d5 মানে 5টা ইলেকট্রন, 4s1 মানে একটা ইলেকট্রন, 18 5 23 আর 1 24, কার 24 হয়? ক্রোমিয়ামের 24 হয়, গল্প শেষ। এরকম ভাবে স্মার্টলি করতে হবে ভাই। আমি 4টে ইলেকট্রন বিন্যাস করে করে মেলাবো না, আমি জাস্ট দেখবো এই আমার ইলেকট্রন নাম্বারটা ক্যালকুলেট করলেই তো হয়ে যাবে রে ভাই। কারণ আমাকে ভূমিস্তর বলে দিয়েছে, কোন একটা পরমাণুর বলে দিয়েছে, আমাকে কোনো আয়ন বলে দেয়নি ভাই। তার মানে আমার কোনো গল্পই নেই, সোজা প্রশ্ন একদম। নেক্সট বলেছে একই কক্ষকে দুটি ইলেকট্রনের ঘূর্ণন ড্যাশ হয়। এটা তো খুব সহজ প্রশ্ন। যদি একই কক্ষকের মধ্যে তুই দেখিস তাহলে দুটো ইলেকট্রনের ঘূর্ণন কি হয় ভাই? বিপরীতমুখী হয়, একদম পরিষ্কার। চলো নেক্সট বলেছে ক্রোমিয়াম পরমাণুর 19তম ইলেকট্রনটির n+l এর মান কত? খুব সুন্দর প্রশ্ন। দেখ এখন দাদা 19তম ইলেকট্রন কোনটা? আমি বলছি ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাসটা করতো। দাদা ভেঙে করবেন না, ভেঙে করার দরকার নেই, শর্টে কর, তাতেও হয়ে যাবে। দাদা আর্গন কোর, আচ্ছা দাদা আর্গন কোর মানে কতগুলো ইলেকট্রন হয়ে গেল? 18টা। দাদা গল্প শেষ হয়ে গেছে। কি আর্গন কোর মানে যদি 18টা ইলেকট্রন হয়েই যায় তাহলে এরপরে যেটাই বসবে সেটাই 19তম ইলেকট্রন। বললাম একদম, এই বুদ্ধিগুলো কাজে লাগাতে হবে ভাই। তারপরে কি হয় বল? 4s1 হয়, তাহলে 4s1টারই কথা বলেছে, এটাই 19তম ইলেকট্রন। তাহলে 19তম ইলেকট্রনটার n+l এর মান জিজ্ঞাসা করেছে। দাদা n এর ভ্যালুটা আমি 4 দেখছি, আর যেহেতু s রয়েছে তাহলে l এর ভ্যালুটা আমি 0 দেখছি, তাহলে 4 + 0 4 হয়ে গেল, গল্প শেষ হয়ে গেল। বুঝতে পারছিস কিরকম ভাবে অ্যান্সার করতে হবে? কত সোজা, বুঝতে পারছিস? নেক্সট দেখা যাক কি বলে দিয়েছে। আচ্ছা বলেছি Fe3+ আয়নের চৌম্বক ভ্রামক √35 bm মানে বোহর ম্যাগনেটন। দাদা এই চৌম্বক ভ্রামক বিষয়টা কি? এটা তো তুমি করাওনি। আমি বললাম দেখ ভাই, এটা করানোর কোনো প্রয়োজনই নেই, এটা একটা ছোট্ট ফর্মুলা, তোকে জাস্ট খেয়াল রাখতে হবে। এই চৌম্বক ভ্রামক বা ম্যাগনেটিক মুভমেন্ট ইকুয়াল টু √n × n+2 বোহর ম্যাগনেটন। দাদা বিএমটা কি? এটার একক, ফিজিক্সে পড়বে এটা। তোমাকে শুধু কেমিস্ট্রিতে এইটুকুই খেয়াল রাখতে হবে যে এর ফর্মুলাটা হয় ম্যাগনেটিক মোমেন্টের ফর্মুলা √n × n+2। দাদা এই n এর মানটা কি? n এর মানটা হচ্ছে যতগুলো আনপেয়ার্ড ইলেকট্রন আছে, যতগুলো অযুগ্ম ইলেকট্রন আছে। এটা কি করে বুঝবো? ভালো করে দেখ, এক্ষুনি বুঝে যাবে। তোকে বলেছে Fe3+ আয়নের ক্ষেত্রে চৌম্বক ভ্রামকের মান বার করতে, সেটা তোকে দিয়ে দিয়েছে। তোকে বলেছে আয়নটা ডি উপকক্ষে অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা কত। তুই এক কাজ কর, তোকে কিচ্ছু ভাবতে হবে না, তুই Fe3+ আয়নের চৌম্বক ভ্রামক বার করার আগে, ডি উপকক্ষের ইলেকট্রন বার করার আগে ইলেকট্রন বিন্যাসটা করে ফেল। তাহলে Fe3+ লেখা রয়েছে। দাদা Fe3+ আছে যখন আমি পুরোটা করি 1s2 2s2 2p6 3s2 3p6 হয়ে গেল। এক মিনিট, প্রথমে পুরো আয়রন করছি তারপরে মুছবো। 4s2 হয়ে গেল 20, তারপরে 3d6 হয়ে গেল 26। দাদা আয়রনের 26 হয়? বললাম হ্যাঁ আয়রনের 26 হয়। আমাকে বলেছে 3টে বাদ দিতে, তো 3টে বাদ দেবো। 4s থেকে 2টো বাদ চলে গেল, আর এই যে 3d তে 6টা রয়েছে, 3d তে আর 6টা থাকবে না, তার পরিবর্তে কটা চলে আসবে বল? 5টা চলে আসবে। হয়েছে?
এই হচ্ছে Fe3+ এর ইলেকট্রন বিন্যাস। এখন তুই আমাকে বলতো, তোকে আমি কি বলেছি, এই n এর মানটা কি? অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা। দাদা অযুগ্ম ইলেকট্রনকে ইংরেজিতে কি বলে? আনপেয়ার্ড ইলেকট্রনের সংখ্যা। এবার যদি তুই এখানটা একটু মন দিয়ে দেখিস, 1s এর মধ্যে দুটো ইলেকট্রন আছে মানে এরা দুজনে পেয়ার্ড আছে, 2s এর মধ্যে দুটো আছে মানে পেয়ার্ড আছে, 2p6 আছে মানে প্রত্যেকটা কক্ষক ভর্তি রয়েছে। তো যার মধ্যে যতগুলো ধরে ততগুলো আছে মানে তার প্রত্যেকটা কক্ষকের মধ্যে দুটো দুটো করে ইলেকট্রন আছে, এইটুকু তো তুই বুঝে গেছিস। তার মানে এখানেও দুটো ইলেকট্রন, এখানে কোনো আনপেয়ার্ড ইলেকট্রন নেই, এখানেও কোনো আনপেয়ার্ড ইলেকট্রন নেই, এখানেও কোনো আনপেয়ার্ড ইলেকট্রন নেই, এখানেও কোনো আনপেয়ার্ড ইলেকট্রন নেই। আর এই 3p6 দেখ তো, তিনটে রয়েছে, 6টা ইলেকট্রন মানে কি প্রত্যেকটার মধ্যে দুটো করে, মানে এখানেও কোনো আনপেয়ার্ড ইলেকট্রন নেই। তাহলে আনপেয়ার্ড ইলেকট্রন একমাত্র কোথায় আছে দাদা? এই 3d5 এর মধ্যেই রয়েছে। 3d5 যদি আমি করি তাহলে আমি দেখতে পাচ্ছি হুন্ডের রুল অনুযায়ী 3টে 4টে 5টা, মানে দাদা মোট 5খানা আনপেয়ার্ড ইলেকট্রন রয়েছে। বললাম একদম 5খানা আনপেয়ার্ড ইলেকট্রন রয়েছে। আর তুমি যদি বলো এই ফর্মুলা লাগিয়ে ম্যাগনেটিক মোমেন্ট বার করতে, তাহলে ফর্মুলাটা হচ্ছে √n × n+2। আমি বললাম হ্যাঁ দাদা, আনপেয়ার্ড ইলেকট্রনের সংখ্যা 5 মানে n এর ভ্যালু 5। আমি বললাম হ্যাঁ, তো এখানটায় বসাবো দাদা √5 × 5+2, তার মানে দাদা হচ্ছে 5 × 5+2 মানে 7, তার মানে হচ্ছে √35 বোহর ম্যাগনেটন। দাদা এটাই তো দিয়ে দিয়েছিল, √35 বোহর ম্যাগনেটন। আমি বললাম একদম। তার মানে দাদা আমাকে জিজ্ঞাসা করেছিল ডি উপকক্ষে অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা কত, তো অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা 5 ছিল বলেই 5 বসালাম, 5+2 হলো, 5 × 7 হলো 35 হলো, তাহলে অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা কত হয়ে গেল? 5 হয়ে গেল। গল্প শেষ হয়ে গেল ভাই। ব্যাপারটা বোঝা গেছে? ব্যাপারটা বোঝা গেছে? ব্যাপারটা বোঝা গেছে। চলো, তাহলে অ্যান্সার হলো 5। এইটা তুই যখন একটু প্রো হয়ে যাবি, তুইও তখন বুঝতে পারবি যে এখানে অযুগ্ম ইলেকট্রন একমাত্র ডি উপকক্ষেই থাকবে, আর কোথাও থাকবে না। বিকজ বাকি সব তো অলরেডি ফিল্ড, বাকি সব তো অলরেডি ইলেকট্রন দ্বারা পরিপূর্ণ, সেখানে আনপেয়ার্ড কোথায় পাবো? তখন তুই √n × n+2 বসিয়ে ডিরেক্টলি ইকুয়াল টু √35 বসিয়ে n এর ভ্যালু বের করে ডিরেক্ট দাগ মেরে চলে যাবি। সেই সব জায়গায় তুই পৌঁছাবি আস্তে আস্তে। যখন গৌণ কোয়ান্টাম সংখ্যার মান ইকুয়াল টু 3, তখন চৌম্বক কোয়ান্টাম সংখ্যা কতগুলো পাওয়া যাবে? মানে কি বলতে চেয়েছে দাদা? বলতে চেয়েছে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বারের ভ্যালুটা 3। তাহলে তুই আমাকে বল ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার কতগুলো পাওয়া যাবে? তোদেরকে কি শিখিয়েছি? ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারের মান কি থেকে কি হয় না দাদা? -l থেকে তুমি বলেছো 0 হয়ে +l পর্যন্ত যায়। তাহলে তুই এবার একটুখানি উত্তরটা দিয়ে দে। বলেছে 3, তাহলে -3, -2, -1, 0, +1, +2, +3 এতগুলো হতে পারে। তোকে শর্টকাট কি শিখিয়েছি দাদা? 3 আছে, 3 মানে কোন উপকক্ষ? এফ উপকক্ষ। এফ উপকক্ষের কক্ষকের সংখ্যা কত? 7টা, তো 7টাই পাওয়া যাবে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারের ভ্যালু। কারণ ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার কাকে প্রকাশ করে? কক্ষককে প্রকাশ করে। তো যতগুলো কক্ষক ততগুলো ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারের ভ্যালু। তোরা জানিস এফ এর ক্ষেত্রে 7টা কক্ষক হয়, তো 7টা ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারের ভ্যালু পাওয়া যাবে। গল্প শেষ হয়ে গেছে ভাই। আশা করতে পারি কনসেপ্ট একদম চকচক করছে। আর যারা এই কনসেপ্ট এখনো পর্যন্ত ক্লিয়ার করিসনি, চলে আয় ধামাকা প্রোতে, আর একদম শুরু থেকে 11 কেমিস্ট্রি উড়িয়ে দে। চতুর্থ ও পঞ্চম বোর কক্ষপথে শক্তির অনুপাত কত দেখ। কিছুদিন আগে আমাদের যারা রিভিশন ক্লাসগুলো দেখি ইউটিউব থেকে, আমরা কিন্তু শক্তি, ব্যাসার্ধ আর বেগ তিনটেকে একদম সেপারেটলি করিয়ে এখান থেকে অঙ্ক দেখিয়েছি। যাই হোক, চতুর্থ আর পঞ্চম বোর কক্ষপথে শক্তির অনুপাত চেয়েছে। তোরা প্রত্যেকে নিশ্চয়ই, আমি একটা লাইন লিখবো বুঝে যাবি। দেখ তো, En proportional to z²/n² দেখতে পাস কিনা? হ্যাঁ একদম পাই। যখন তোকে কিছু বলেনি তার মানে হাইড্রোজেনের ক্ষেত্রে বলেছে, সবসময় খেয়াল রাখবে। যদিও না বললেও কেটে যেত এমনিতে, তুই জেড বসাতিস কেটে যেত এমনিতে, তুই জেড বসা। দেখ আমি তো কিছু বলবো না, তুই বসা না, কোনো ব্যাপার না। বলেছে চতুর্থ আর পঞ্চম বোর কক্ষপথ, তাহলে চতুর্থ E4। একটা ধ্রুবক নিয়ে নে, ধর কে নিয়ে নিলাম, যে কোনো একটাই ধ্রুবক নিবি। কে নিবি তো দুবারই কে নিবি, ইনটু হয়ে গেল দাদা z²। আর 4 নম্বর কক্ষপথে তুমি n এর ভ্যালু 4 বসিয়েছো বলে নিচেও হয়ে গেল দাদা 4²। আমি বললাম হ্যাঁ। আর E5 এর ক্ষেত্রেও আমি দেখছি k ইনটু z², মানে z তো যাই বলবে z দুজনের ক্ষেত্রেই সেম হবে। আমি বললাম হ্যাঁ। আর নিচে দাদা 5 নম্বরের জন্য 5² বসলো, আমাকে বলেছে এদের দুজনের অনুপাত বার করতে। আমি বললাম হ্যাঁ। তার মানে দাদা E4 / E5 করতে বলেছে।
তাহলে দাদা করলে হয়ে যাবে কে ইন্টু জেড স্কোয়ার ডিভাইডেড বাই 4 স্কোয়ার, কে ইন্টু জেড স্কোয়ার ডিভাইডেড বাই 5 স্কোয়ার, কে কাটলো জেড স্কোয়ার কাটলো, 5 স্কোয়ার উঠলো 4 স্কোয়ার নামলো, তাহলে 5 স্কোয়ার বাই 4 স্কোয়ার হয়ে গেল। দেখো অনুপাত 25:16। আশা করতে পারি একদম কনসেপ্ট ঝগাঝগ ক্লিয়ার। এবার যারা এই ফর্মুলাটাই জানেন না তারা অঙ্কটা করবে কি করে, তাই না? সেই কারণের জন্যই তো ব্যাচের মধ্যে কনসেপ্টটা এত ডিটেলে ধরে ধরে শেখানো হচ্ছে। নিচের কোন কক্ষটির ব্যাসার্ধ হাইড্রোজেন পরমাণুর প্রথম বোর কক্ষপথের ব্যাসার্ধের সাথে সমান? বারবার করে এই ধরনের প্রশ্ন শিখিয়েছি, বলেছিলাম এটা শুধুমাত্র বোর্ডসে নয়, তোদের নিট এবং জয়েন্টের পরীক্ষাতেও দেয়। এই ধরনের প্রশ্ন তুই দেখতে পাবি, বারবার দেখতে পাবি। কি করে করে দাদা? আমি বলছি দেখ, সিম্পল ফর্মুলা আছে একটা, তোকে ব্যাসার্ধ দিয়ে প্রশ্ন করেছে, Rn ইকুয়াল টু R1 অফ হাইড্রোজেন, মানে হাইড্রোজেনের প্রথম কক্ষপথের ব্যাসার্ধ গুণ n স্কোয়ার ডিভাইডেড বাই z। ফর্মুলাটা মনে পড়ছে? ফর্মুলা মনে পড়লেই হলো। ই এর ক্ষেত্রে ফর্মুলা ছিল z স্কোয়ার বাই n স্কোয়ার, আর এর ক্ষেত্রে n স্কোয়ার বাই z, আর ভি এর ক্ষেত্রে কি তুই সেটা নিচে কমেন্ট করে লেখ। দাদা চিন্তা করে দেখো, আমাকে বলেছে নিচের কোন কক্ষটির ব্যাসার্ধ, মানে কার ব্যাসার্ধ হাইড্রোজেন পরমাণুর প্রথম বোর কক্ষের ব্যাসার্ধের সমান, মানে কোন ক্ষেত্রে নিচে চারটের মধ্যে কোনটার ক্ষেত্রে আর এন এর ভ্যালু আর R1 অফ হাইড্রোজেনের ভ্যালু সেম হয়ে যাবে। দেখা যাক কোন ক্ষেত্রে হয়। দেখ আমি একটু বলি, শেষ থেকে শুরু করে দেখ। প্রথমটা আছে বেরিলিয়াম 3+। ভালো করে চিন্তা কর, হ্যাঁ? আচ্ছা তুই বেরিলিয়াম 3+ একবারই অ্যান্সার মিলে যাবে। হিলিয়াম প্লাস দেখ, প্রথমে হিলিয়াম প্লাস দেখ। হিলিয়াম প্লাসের ক্ষেত্রে যদি তুই দেখিস, তুই বল হিলিয়াম প্লাসের কততম কক্ষপথের কথা বলেছে? n ইকুয়াল টু 2 এর কথা বলেছে। দাদা তাহলে আমি কি করব না, হিলিয়ামের R2 অফ কার হিলিয়াম প্লাস, তাই তো, মানে হিলিয়াম প্লাসের 2 নম্বর কক্ষপথের ব্যাসার্ধটা আমি বার করছি। ঠিক আছে, ফর্মুলাটা কি? R1 অফ হাইড্রোজেন ইনটু, দাদা কততম কক্ষপথ আমি বলছি, বলে দিয়েছে 2 নম্বর কক্ষপথ, তাহলে n এর জায়গার মধ্যে লিখবো 2 স্কোয়ার। দাদা হিলিয়াম নিয়েছি, তার মানে z এর জায়গার মধ্যে লিখবো 2। আমি বললাম হ্যাঁ। দাদা দেখো 2 দিয়ে একটা 2 কাটলো, কিন্তু এই 2টা তো পড়ে থাকলো, তাহলে এই যে দুখানা সেম তো হলো না। তোমাকে বলেছে কার ক্ষেত্রে এই দুটো সেম হয়ে যাবে, এটা তো হলো না, যখন গেল। এবার তুই লাস্টেরটা দেখ একটুখানি, মানে তুই এমনই প্রো হয়ে যাবি না আস্তে আস্তে, তুই চোখে দেখে বলে দিবি, চোখে দেখে বলে দিলাম লাস্টেরটা মিলে যাবে, তুইও একদিন চোখে দেখে বলে দিবি। তোকে কি বলে দিয়েছে? বেরিলিয়াম 3+ এর বার করতে বলেছে, বেরিলিয়াম 3+ এর বার করতে বলেছে, n ইকুয়াল টু 2 এর ক্ষেত্রে করতে বলেছে, রাইট? দাদা n ইকুয়াল টু 2 মানে 2 নম্বর কক্ষপথ, তাহলে Rn এর জায়গায় R2 বসালাম। কার বার করতে বলেছে বলো? বেরিলিয়াম 3+ এর বার করতে বলেছে। আমি বললাম হ্যাঁ। দাদা চিন্তা করো, ফর্মুলা R1 অফ হাইড্রোজেন হবে ইনটু n স্কোয়ার বাই z হবে। দাদা বেরিলিয়াম 3+ এর ক্ষেত্রে n এর ভ্যালু আমাকে 2 দিয়ে দিয়েছে, তাহলে আমি ওপরে লিখবো 2 স্কোয়ার, আর বেরিলিয়ামের ক্ষেত্রে z এর ভ্যালুটা তো এমনিতেই 4 হয়। হাইড্রোজেন হিলিয়াম লিথিয়ামের পরে বেরিলিয়াম, তাহলে z এর ভ্যালু তো 4ই হয়, তো নিচে দাদা 4 বসালাম। দেখ 2 স্কোয়ার মানেও 4, নিচেও 4, তার মানে এই দুটো কি হয়ে গেল? সেম হয়ে গেল। তাহলে বেরিলিয়াম 3+ এর ক্ষেত্রে দ্বিতীয় কক্ষপথের যা ব্যাসার্ধ, সেটা হাইড্রোজেনের প্রথম কক্ষপথের ব্যাসার্ধের সাথে একদম সমান। আশা করতে পারি কনসেপ্ট বুঝতে পারছিস। দাদা এই কোশ্চেনে কি আসে? আরে এই কোশ্চেনই আসে পরীক্ষাতে, এই কোশ্চেনই আসে। নেক্সট, এটা কি দিয়েছে? 2p1, এটা আবার কি ধরনের প্রকাশ ভাই? এটা এরকম ভাবে প্রকাশ করতে চেয়েছে 2p1, মানে 2p তে একটা ইলেকট্রন আছে, এই যে 2p, তার মধ্যে একটা ইলেকট্রন আছে। 2p1 ইলেকট্রনের গৌণ কোয়ান্টাম সংখ্যার মান কত? ধুর, তুই নিচে কমেন্ট কর। বলেছে 3px এ সর্বাধিক ইলেকট্রন ধারণ ক্ষমতা কত? এইটা একটা ভালো প্রশ্ন। দেখবি আমি যখন তোদেরকে ধামাকা প্রো ব্যাচের মধ্যে এগুলো শেখাচ্ছিলাম, আমি তোদেরকে বলেছিলাম যে পি যে কক্ষকগুলো আছে, পি এর যে কক্ষকগুলো রয়েছে পি উপকক্ষের, তার মধ্যে একটা হয় px, একটা হয় py, একটা হয় pz, রাইট? তোকে এখানে বলেছে 3p এর ক্ষেত্রে, তাহলে দাদা 3px, 3py, 3pz হয়ে গেল। তোকে কিন্তু বলেনি পুরো 3p এর মধ্যে কতগুলো ইলেকট্রন ধরবে, এটাই কিন্তু ভুল। লোকজন ভাববে পুরো 3p তে দাগ দিয়ে দেবে 6-তে, তা কিন্তু চাই। তোকে বলেছে 3px এর মধ্যে সর্বাধিক কতগুলো ইলেকট্রন ধরতে পারে। 3px মানে দাদা শুধু এইটার কথা বলেছে? আমি বললাম হ্যাঁ। তাহলে এর মধ্যে ম্যাক্সিমাম দুটোই ধরতে পারে, তাহলে অ্যান্সার কত হয়ে গেল বল? 2 হয়ে গেল।
দিস ইজ দ্য কনসেপ্ট। নেক্সট প্রশ্নটা দিয়েছে, এটা একটা অনেক বারবার করে জিজ্ঞাসা করা প্রশ্ন। বলে ক্লোরিন পরমাণুর সর্বোচ্চ কতগুলি ইলেকট্রনের n+l=3 সম্পর্কটি মেনে চলতে পারে। মানে মোট কতগুলো ইলেকট্রন ক্লোরিনের মধ্যে আছে যাদের n+l এর মানটা 3 হবে। কি করে করব? দেখ, এটা করার অনেক ধরনের টেকনিক আছে। অনেকে পুরো ভেঙে একদম পুরো জটিল করে খিচুড়ি বানিয়ে করে। আমি তোকে বলবো না, প্রসেস শিখতে হবে ভাই, কম সময়ের মধ্যে করা শিখতে হবে, নাহলে তুমি কি করে কম্পিটিটিভের পরীক্ষা দেবে। যদি তোমাকে আমি বলি n+l 3 হবে, তাহলে তুমি বলো কি কিভাবে হতে পারে। দাদা n এর ভ্যালুটা 3 হতে পারে, l এর ভ্যালুটা 0 হতে পারে, তবে 3 হতে পারে। বললাম হ্যাঁ, একদম হতে পারে। দাদা n এর ভ্যালু 3, এবার ভালো করে দেখবি কিন্তু, মাথা খাটাতে হবে ভাই, মাথা একদম ধুধু প্রান্তর হতে হবে, যেন কনসেপ্ট দৌড়ায় ওর মধ্যে। n এর ভ্যালু 3, l এর ভ্যালু 0, তার মানে দাদা 3s এর কথা বলা হচ্ছে। বললাম হ্যাঁ। দাদা চিন্তা করে দেখো, 2+1 হতে পারে তবেও 3 হয়। আমি বললাম হ্যাঁ। 2 মানে দাদা এখানে 2 বসছে, আর 1 মানে দাদা p এর কথা বলা হচ্ছে। আমি বললাম একদম, কারণ এই প্রথমেরটা তো n এর ভ্যালু, পরেরটা তো l এর ভ্যালু। n এর ভ্যালু 2, l এর ভ্যালু 1, তার মানে 2p। আচ্ছা দাদা 3+0 হলো, 2+1 হলো, 1+2 কি হতে পারে? বললাম 1+2 হলেও 3 হয়, কিন্তু 1+2 মানে কি বলতো? 1d। 1d কি পসিবল? 1 এর ক্ষেত্রে কেবলমাত্র একটাই উপকক্ষ থাকে। মুখ্য কোয়ান্টাম সংখ্যা যত, উপকক্ষের সংখ্যা তত। মুখ্য কোয়ান্টাম সংখ্যা যদি 1 হয়, তাহলে একটাই মাত্র উপকক্ষ পসিবল, সেটা হচ্ছে s। তো 1d তো কোনোদিন পসিবলই নয়। যদি 1d পসিবল না হয়, তাহলে গল্প শেষ, কেবলমাত্র এই দুটো পসিবল। দাদা 2 এর ক্ষেত্রে কি p পসিবল? আর নিশ্চয়ই n=2 যখন হয় দ্বিতীয় কক্ষপথের ক্ষেত্রে, তখন সেখানে দুটো উপকক্ষ থাকতে পারে, একটা s একটা p, তার মানে 2p পসিবল। আর 3s তো এমনিও পসিবল। দাদা তার মানে এইটা তো পসিবল নয়। বললাম না, এটা পসিবল নয়। তাহলে তুমি চিন্তা করে দেখো, সর্বোচ্চ কতগুলো ইলেকট্রনের ক্ষেত্রে এই সম্পর্কটা মান্যতা দেবে বলেছে। 3s এর মধ্যে সর্বোচ্চ কতগুলো ইলেকট্রন ধরে? দুটো। 2pর মধ্যে সর্বোচ্চ কতগুলো ইলেকট্রন ধরে? 6টা। তাহলে মোটমাট আমি দেখতে পাচ্ছি 8টা ইলেকট্রনের ক্ষেত্রে, যেখানে 3s এর মধ্যে যে দুটো ইলেকট্রন বসে আর 2pর মধ্যে যে 6টা ইলেকট্রন বসে, তাদের ক্ষেত্রেই n+l এর মানটা 3 দাঁড়াবে। আমি বললাম একদম। তাহলে চেয়েছে ক্লোরিন পরমাণুর সর্বোচ্চ কতগুলি ইলেকট্রন n+l 3 সম্পর্ক মেনে চলে না। 3s এর দুটো ইলেকট্রন আর 2pর 6টা ইলেকট্রন, মোট মিলিয়ে 8টা ইলেকট্রন। আশা করতে পারি কনসেপ্ট একদম ক্লিয়ার। আমি তোকে কিন্তু কোনো সোজা প্রশ্ন করাচ্ছি না ভাই, যা পরীক্ষাতে আসে তাই করাচ্ছি। এই প্রশ্নগুলো তোদের পরীক্ষাতে ডিরেক্ট ছেপে যাবে। কোন দুই আয়ন জোড় একই প্রকারের ইলেকট্রন বিন্যাস লক্ষ্য করা যায়? ভাই দেখবি যাদের ইলেকট্রন সংখ্যা সমান হচ্ছে তাদের ইলেকট্রন বিন্যাস সমান হবে। হ্যাঁ, একটু সাবধান, সেখানে আবার ক্রোমিয়াম কপারের জায়গাটা একটু সাবধান হতে হয়, তবু মোস্ট অফ দ্য কেসে মিলে যায়। এখানে দেখো ক্রোমিয়াম 3+ দিয়েছে, ক্রোমিয়াম 24 3+ করলে হয়ে যায় 21, আয়রন 26 3+ করলে হয়ে যায় 23, মিললো না। Fe 3+ দিয়েছে, Fe 3+ মানে হচ্ছে তোমার 23, কোবাল্ট 27 3+ করলে হয়ে যায় 24, হলো না। দেখো Fe 3+ দিয়েছে, Fe 3+ মানে হচ্ছে 23, Mn2+ দিয়ে দিয়েছে, Mn2+ মানে হচ্ছে 23, তার মানে অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার বি, Fe 3+ আর Mn2+। কোনো ইলেকট্রন বিন্যাস করার কোনো প্রয়োজন নেই, নাম্বার লিখবে, অ্যান্সার করবে, গল্প শেষ। এই টেকনিক গুলোকে শিখতে হবে ভাই। তুমি শুধুমাত্র উত্তর করলেই হবে না, তোমাকে উত্তর করার প্রপার টেকনিকটা জানতে হবে, যাতে তুমি সময়ের মধ্যে শেষ করতে পারো। এইটাও অনেক বড় একটা বিষয় সমস্ত সাবজেক্টের ক্ষেত্রে। এবার দেখ পরপর কতগুলো র্যাপিড ফায়ার প্রশ্ন করে দিয়েছে। প্রথমের প্রশ্নটা দেখ ভালো করে, খেয়াল কর। বলেছে 1:2 2:2 2px2, মানে 1:2 2:2 2p2 আর কি। 2px এর মধ্যে 2 আছে মানে 2pর মধ্যে, আচ্ছা এখানে একটা গল্প আছে, ভালো করে দেখ। 1:2 এইটা, 2:2 মানে এইটা, আবার বলে দিয়েছে, ভালো করে দেখবি কিন্তু, হ্যাঁ এটা 2p আছে, তার মধ্যে এইটা হচ্ছে তোমার 2px, 2px এর মধ্যে দুটো আছে। এটা কি হতে পারে? প্রথম কথাটা তো হতেই পারে না, কারণ যখন 2pর মধ্যে ইলেকট্রন ঢুকবে, প্রথমেই তো 2px এ দুটো ইলেকট্রন ঢুকতে পারে না ভাই। 2px এ একটা, 2py তে একটা ঢুকবে। এবার দেখি প্রশ্নটা কি বলেছে। বলেছে 1:2 2:2 2px এর 2 ইলেকট্রন বিন্যাসটি আউফবাউ নীতিকে লঙ্ঘন করে, পাউলির অপবর্জন নীতিকে লঙ্ঘন করে, হুন্ডের নীতিকে লঙ্ঘন করে, নাকি কোনোটিই লঙ্ঘন করে না?
দেখ ভাই পরিষ্কার বোঝা যাচ্ছে হুন্ডের নীতি অনুযায়ী প্রথমে একটা করে সবার মধ্যে বসবে, তাহলে এটা কাকে লঙ্ঘন করছে? প্রথমেই হুন্ডের নীতিকে লঙ্ঘন করছে, গল্প শেষ। পাউলি আর আউটবাউর কথাটা কেন বলছি না, আউটবাউ অনুযায়ী দেখো পরপরই বসছে, পরপর নিম্ন থেকে উচ্চ শক্তি সম্পন্ন ইলেকট্রন স্তরের মধ্যেই বসছে, কিন্তু ওর লঙ্ঘনটা করলো হুন্ডের নীতিকে, ও একই কক্ষকের মধ্যে দুটো বসিয়ে দিল। ভাই ব্যাপারটা বোঝা গেছে? একদম বোঝা গেছে। এবার দাদা প্রশ্ন দিয়েছে কপার 2+ আয়নের অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা কত? দাদা কপার 2+ আয়নের ইলেকট্রন বিন্যাস করি আগে। একদম কপারের করি আগে। কপারের ক্ষেত্রে আমি দেখি আর্গন কোর। দাদা আর্গন কোর যখন লিখে দিয়েছি তার মানে ওই পর্যন্ত সব ইলেকট্রন যুগ্ম ইলেকট্রন আছে, ওই পর্যন্ত কোনো অযুগ্ম ইলেকট্রন নেই, কারণ প্রত্যেকটা কক্ষপথ, প্রত্যেকটা উপকক্ষ, প্রত্যেকটা কক্ষ পুরোপুরি ভাবে সম্পূর্ণ ভর্তি রয়েছে। তাহলে এই আর্গন কোডটার মধ্যে মানে 1s2 2s2 2p6 3s2 3p6 এর মধ্যে কোনো অযুগ্ম ইলেকট্রন পাওয়া যাবে না। এইটাই কনসেপ্ট, এটাই মাথার মধ্যে ঢুকিয়ে নিতে হবে, তবেই তুমি কেমিস্ট্রির প্রো হচ্ছে আস্তে আস্তে। এবার দাদা কি হয়? আমি বললাম 4s এর 1 হয়, তারপরে 3d তে 10 হয়। বললাম একদম। এবার দাদা চিন্তা করো কপারের 2+ দিয়েছে, হ্যাঁ 2+ দিয়েছে, কপারের 2+, তাহলে সেখানে হয়ে যাবে আমার আর্গন কোর। 4s এর একটা ইলেকট্রন কেটে পড়লো, 3d থেকে একটা কেটে পড়লো, তো 3d তে বসে গেল 9টা হয়েছে। এবার দাদা এখানে অযুগ্ম ইলেকট্রন বার করতে হলে কেবলমাত্র 3d টাই আমাকে চেক করতে হবে। আমি বললাম দেখ তুই গ্রো করছিস, একটু আগে তুই এই ব্যাপারটা বুঝতিস না, এখন বুঝে গেছিস। দাদা 3dর মধ্যে দেখো যদি 9টা ইলেকট্রন থাকে তাহলে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা, তাহলে অযুগ্ম ইলেকট্রন কতগুলো আছে? দাদা একটাই আছে, তাহলে অ্যান্সার কত হয়ে যাবে বল? 1 হয়ে যাবে। একদম পরিষ্কার, একদম কনসেপ্ট, একদম চকাচক, গল্প শেষ। নিচের যে কোয়ান্টাম সংখ্যাটি কক্ষকের আকৃতিকে নির্দেশ করে সেটি কি? গৌণ কোয়ান্টাম সংখ্যা, কারণ এস পি ডি এফ 4টে ডিফারেন্ট, এই আকৃতিগুলো যা ডিফারেন্ট হচ্ছে কিসের ভিত্তিতে হচ্ছে? এস এর আকৃতি কেমন? স্পেরিক্যালি সিমেট্রিক্যাল। পি এর আকৃতি কেমন? ডাম্বেলের মতো। ডি এর আকৃতি কেমন? ডবল ডাম্বেল। আমি তোকে যদি আকৃতিগুলো দেখাই, এস এর ক্ষেত্রে হচ্ছে স্পেরিক্যালি সিমেট্রিক্যাল, পি এর ক্ষেত্রে যদি তুই আকৃতি বলিস পি এর ক্ষেত্রে ডাম্বেল আকৃতির হয়, ডি এর ক্ষেত্রে যদি তুই আকৃতি বলিস ডি এর দেখ ডবল ডাম্বেল প্রকৃতির হয়। মানে আঁকাটা দেখ, এই একটা ডাম্বেল, এই একটা ডাম্বেল, একটুখানি আঁকাটা বিচ্ছিরি হয়েছে, তবে এমনি দেখতে হয়। আর এফ এর ক্ষেত্রে আকৃতিটা হচ্ছে পুরো একদম ডিফিউজড, মানে পুরো ছড়ানো ছেটানো, ওর কোনো পারফেক্ট আকৃতি কেউ বলতে পারবে না। তাহলে স্পেরিক্যালি সিমেট্রিক্যাল, ডাম্বেল, ডবল ডাম্বেল, আর এটা পুরো ডিফিউজড আকৃতি, মানে পুরো ছড়ানো। সব পর্যায় সারণীতে শিখিয়ে দেবো যখন বলবো। তো এটা নির্ভর করছে গৌণ কোয়ান্টাম সংখ্যার উপর, কারণ গৌণ কোয়ান্টাম সংখ্যাটাই উপকক্ষের ভিত্তিতে তৈরি করা হয়েছে, তাই না? চল দেখা যাক নেক্সট কি বলে দিয়েছে। দুটি ইলেকট্রনের কোয়ান্টাম সংখ্যার মান নিম্নরূপ। আচ্ছা, তার মানে দুটো ইলেকট্রনের 4 ধরনের কোয়ান্টাম সংখ্যার তোকে দুখানা সেট দিয়ে দিয়েছে। একটা তোকে দিয়েছে এক্স সেট, মানে এই ইলেকট্রনটা 4টে কোয়ান্টাম সংখ্যা তোকে দিয়ে দিয়েছে, আর আরেকটা ইলেকট্রনের 4টে কোয়ান্টাম সংখ্যা তোকে একটা ওয়াই সেট করে দিয়ে দিয়েছে। ওকে, খুব ভালো। বলেছে এর থেকে প্রদত্ত তথ্যগুলির মধ্যে কোনটিকে সঠিকভাবে তুই চিহ্নিত করতে পারিস সেটা তোকে জিজ্ঞাসা করেছে। মানে এই দুটো সেটকে তুই যাচাই করে তুই বল কোনটা সঠিক। একদম তোর কাছে অপশন আছে, তুই বলতে পারিস কোনোটাই সঠিক না। চল ভাই, তাহলে আমি একটুখানি দুটো সেটের ইলেকট্রন গুলোকে এখানটায় লেখার চেষ্টা করি। বলে দিয়েছে মুখ্য কোয়ান্টাম সংখ্যা, পরপর দিয়ে দিয়েছে। দেখ যেমনি এগুলো যদি পরপর দেয় সবসময় মনে রাখবি, প্রথমে মুখ্য দেবে, তারপরে গৌণ দেবে, তারপরে চুম্বকীয় দেবে, তারপরে স্পিন দেবে, ঠিক আছে? দাদা এখানে দেখতে পাচ্ছি এন এর ভ্যালু 3 আছে, তার মানে প্রথমেই 3 বসাবো। দাদা দেখতে পাচ্ছি এল এর ভ্যালু 2 আছে, এল এর ভ্যালু 2 মানে ডি বসাবো। দাদা এবার আমাকে একটা কথা বলো। আমি কি? তার মানে দাদা 3D এর ক্ষেত্রে প্রশ্নটা দিয়েছে। আমি বললাম একদম 3D এর ক্ষেত্রে প্রশ্ন দিয়েছে। দাদা চিন্তা করে দেখো। আচ্ছা এক মিনিট, তুই প্রথমটাই দেখ তো, শুধু এখানে দেখ 3D রয়েছে, আর এখানটা দেখ ভালো করে 3s রয়েছে, দেখ তো 3+0 রয়েছে। তার মানে দাদা এক্স যেটা রয়েছে সেটা অ্যাকচুয়ালি 3D, আর ওয়াই যেটা রয়েছে সেটা অ্যাকচুয়ালি 3+0, তার মানে হচ্ছে 3s। একদম, তার মানে একটা 3D আছে, একটা 3s আছে। এবার একটু প্রবলেম গুলো পড়তো। বলেছে এক্স এবং ওয়াই ইলেকট্রন দ্বয় সমশক্তি সম্পন্ন কোনোদিন হতে পারে? এক্স আর ওয়াই সমশক্তি সম্পন্ন হতে পারে? এখানে শক্তি কি? 3+2, n+l 5, এখানে কত? 3+0 3, তাহলে n+l এর মান ডিফারেন্ট, তাহলে সমশক্তি সম্পন্ন কি করে হতে পারে ভাই? তাহলে প্রথমটাই তোর ভুল আছে। তোকে বলে দিয়েছে কোনটা ঠিক সেটাকে চিহ্নিত করতে। এক্স এবং ওয়াই এর শক্তি সমান নয়। দাঁড়া এক মিনিট, এক্স এবং ওয়াই এর শক্তি সমান নয়, তো সমান নয় এটাই ঠিক ভাই। এক্স আর ওয়াই এর শক্তি সমান নয়,
তোকে বলেছে কোনটা ঠিক, তো একটা ঠিক বেরিয়ে গেছে, ব্যাস গল্প শেষ, চলো পরেরটাই যাই। বুঝতে পারছিস? প্রথমে দুটো দিয়ে চেক করবি, যদি হয়ে যায় তো গল্প শেষ। আর এই ধরনের প্রশ্ন চেক করার আরো একটা সুন্দর টেকনিক শেখাচ্ছি, দেখ, স্তম্ভ মেলাও। 4টে মেলাবি তবে 1 নাম্বার পাবি। ফিজিক্যাল সায়েন্সে মনে হয় যে 4টে মেলাতিস 4 নাম্বার পেতিস। আচ্ছা, আউট বাউ নীতি, দাদা এখানে কি কি আছে? আউট বাউ, পাউলি, হুন, রাদারফোর্ড। প্রথমে রাদারফোর্ড দেখো, রাদারফোর্ডের শিওর শর্ট অ্যান্সার পাবে। রাদারফোর্ড আলফা রশ্মি বিচ্ছুরণ পরীক্ষা, তার মানে দাদা 4-এর সঙ্গে সি হবে। 4-এর সঙ্গে দেখো এখানে বি আছে, তার মানে এটা কাটা। 4-এর সঙ্গে এখানে ডি আছে, তার মানে এটা কাটা। 4-এর সঙ্গে এখানে এ আছে, তার মানে এটা কাটা। অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অপশন। দাদা এমনি কি পরীক্ষাতে দেয়? আরে এটা আমি বানিয়েছি ধরি, এটাতে ছায়া প্রকাশনীর বই থেকে তোলা রে। ওরা যেগুলো পরীক্ষায় দেয় সেগুলোই না দিয়েছে। 4 দেখলাম, 4-এর সঙ্গে সি দেখলাম, 3টে অপশন প্রথমেই কাটা, 4-এর সঙ্গে সি একটা দিয়ে রয়েছে, গল্প শেষ। দাদা চিন্তা করে দেখো, যে কোনো একটা দেখি। আমি বললাম ঠিক আছে দেখো, আমি দেখতে পাচ্ছি 5f মানে 5 আছে, এন এর ভ্যালু 5, মানে কোনটা ভাই? কোনটা ভাই? 3-এর সঙ্গে এ আছে, তাহলে 3-এর সঙ্গে এ, দাঁড়া চেক করব। 3-এর সঙ্গে ডি আছে, হলো না। 3-এর সঙ্গে এ আছে, এটা হতে পারে। 3-এর সঙ্গে সি আছে, এটা হলো না। 3-এর সঙ্গে এ আছে, এটাও হতে পারে। আচ্ছা, তাহলে যখন 3-এর সঙ্গে এ দুটো ক্ষেত্রে মিলে গেছে, তাহলে আমি এবার দেখবো একেরটাই দেখ ডিফারেন্ট আছে, একের সাথে বি আছে, একের সাথে সি আছে। তাহলে আমি এক চেক করি, বলেছে 3D, তো 3D মানে কোনটা ভাই? এন এর ভ্যালু 3, এল এর ভ্যালু 2, তার মানে একের সাথে দাদা সি আছে, তো একের সাথে সি কোথায় আছে? এখানে তো বি আছে, গল্প শেষ। একের সাথে সি এখানে, অপশন নাম্বার ডি কারেক্ট। একটা মিললো না তো দুটোই মিলে যাবে। তো আমাদের প্রথমেরটা চেক করলেই মনে হয় মিলে যেত নাকি? একের দাগে সি, হ্যাঁ প্রথমেরটা চেক করলেই মিলে যেত, একেরটা চেক করলি। দেখ দুয়েরটা দেখি, 6 + 0, দুয়েরটা ডি 6 + 0, মিলে গেছে পুরো। বলেছে প্রদত্ত কোয়ান্টাম সংখ্যা সেটগুলির মধ্যে কোনটি সর্বাধিক শক্তিকে নির্দেশ করে? তো সর্বাধিক শক্তি মানে সর্বাধিক n+l এর মান। যদি n+l মিলে যায় তো সর্বাধিক n এর মান। এবার আমি এখানে দেখব 4 + 0 4 আছে, 3 + 0 3 আছে, 3 + 1 4 আছে, 3 + 2 5 আছে। অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অপশন। কনসেপ্ট কথা বলবে ভাই, কনসেপ্ট, বুঝতে পারছিস? নেক্সট, প্রদত্ত ক্ষেত্রে ভূমিস্তরে থাকাকালীন কোন কণাগুলির ইলেকট্রন বিন্যাস সমান হবে? ধুর, এগুলো তুই এখন নিজে করে নিবি। ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার নিচে দেওয়া হলো। আচ্ছা দেওয়া হলো, বলেছে শক্তি বৃদ্ধির ক্রম লিখতে কোনটার পরে কোনটা ভাই? n+l বার করে দেখ কোনটার পর কোনটা। চল কোয়ান্টাম, বাবার এটা এত কালো কালো কেন লাগছে? কোয়ান্টাম সংখ্যার সেটগুলির মধ্যে কোনটা সত্য? আচ্ছা কোনটা সত্য জিজ্ঞাসা করেছে, চল দেখি। দাদা 3 আছে 2 আছে, 3 আর 2 মানে 3D আছে। ওকে, বোঝ কিভাবে করতে হয়। দাদা এখানে 4 আছে, 4 আছে, এল এর ভ্যালু 0 আছে, তার মানে 4s আছে। আমি বললাম একদম। দাদা 5 আছে 3 আছে, 5 আছে 3 আছে মানে 5f আছে না? হ্যাঁ। দাদা 3 আছে 4 আছে, আরে ভাই 3 4 হতে পারে কোনোদিন? হ্যাঁ, 0 1 2 3 দেখেছি আমরা। যেখানে 3 আছে সেখানে তো শুধুমাত্র sp আর d হবে। এবার করতে গেলে হলো 4 নিয়ে চলে এসছে ভাই, তার মানে সেট 4 ভুল আছে। তাহলে সেট 1 2 3 তো ঠিক, কারণ এটা তো পসিবল, এটা তো পসিবল, এটা তো পসিবল, 3D পসিবল, 4s পসিবল, 5f পসিবল। তার মানে কোনটা ঠিক? প্রথম 3টে ঠিক, তাহলে কেবল সেট 1 সেট 2 সেট 3 3টে ঠিক, অপশন নাম্বার সি কারেক্ট। ফিনিশ। চল দেখা যাক পরেরটা কি বলে দিয়েছে। বলেছে n এর ভ্যালু 3, l এর ভ্যালু 1, ml এর ভ্যালু 0, তার মানে চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যার মান 0 দিয়ে দিয়েছে, গৌণ কোয়ান্টাম সংখ্যার মান 1 আর মুখ্য কোয়ান্টাম ভ্যালু 3 দিয়ে দিয়েছে, তাই তো? বলেছে এই কোয়ান্টাম সংখ্যা বিশিষ্ট কোন কক্ষকের সর্বাধিক সংখ্যা কত হতে পারে? মানে এই কোয়ান্টাম সংখ্যা সেট বিশিষ্ট কতগুলো কক্ষক হতে পারে? দাদা এই কক্ষকের সংখ্যাকে প্রকাশ করার জন্যই তো চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা এসেছে। আমাকে স্পেসিফাই করে দিয়েছে যে চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যার ভ্যালুটা 0ই হতে হবে, তার মানে ওটা একটাই কক্ষকের কথা বলতে চাইছে। তার মানে দাদা সর্বাধিক কক্ষকের সংখ্যা তো একটাই হতে পারে। আমি বলছি চল এটাকে তোকে একটু দেখিয়ে দেওয়া যাক। যেমন ধর তোকে বললাম n এর ভ্যালু 3, l এর ভ্যালু 1, n এর ভ্যালু 3 মানে 3, l এর ভ্যালু 1 মানে p। দাদা 3p এর ক্ষেত্রে 3খানা কক্ষক হতে পারে, এই যে 3টে কক্ষক, 3টে কক্ষকের ক্ষেত্রে যেহেতু l এর ভ্যালু 1,
প্রত্যেকটা কক্ষকের ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার কত? -1 0 +1। তোকে স্পেসিফাই করে দিয়েছে যে ml এর ভ্যালু 0ই হতে হবে, তোকে স্পেসিফাই করে দিয়েছে যে চৌম্বকীয় কোয়ান্টাম নাম্বারের ভ্যালুটা 0ই হতে হবে। তাহলে সেমনি কক্ষক কতগুলো আছে? একটাই আছে। তাহলে সর্বাধিক কতগুলো কক্ষক হতে পারে? একটা। তাতে যদি তোকে বলে ইলেকট্রন কতগুলো হতে পারে সর্বাধিক? না, দুটো হতে পারে। নেক্সট বলে দিয়েছে টাইটেনিয়াম পরমাণুর প্রদত্ত কক্ষককে ক্রমবর্ধমান শক্তি অনুসারে সাজালে নিচের কোন ক্রমটি সঠিক? ভাই তুই তো টাইটেনিয়ামের ইলেকট্রন বিন্যাসই করতে পারিস, সেখানে তো তুই ঊর্ধ্বক্রমে সাজিয়েই করিস, তাহলে তোর কাছে এইটা আর কি ব্যাপার ভাই? চল পরের প্রশ্ন দেখা যাক। ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা +½ এমন 3D ইলেকট্রনের সর্বাধিক সংখ্যা। ভাই 3D ইলেকট্রন মানে 3D এর মধ্যে 10টা ইলেকট্রন বসে, 10টার মধ্যে 5টা সোজা হয়, 5টা উল্টো হয়, তাহলে +½ এর সংখ্যা কত হয়ে যাবে? 5টা হয়ে যাবে না? প্রো হয়ে গেছিস তুই। 3D তে মোট 10টা বসতে পারে, তার মধ্যে 5টা সোজা হবে, 5টা উল্টো হবে, তো +½ কটার হবে? 5টারই হবে। হ্যাঁ, সোজা জিনিস। এটা একটা অনুচ্ছেদ সংক্রান্ত প্রশ্ন, মানে তোকে একটা প্রথমে সিন প্যাসেজ দিয়ে দেবে যেটা আমরা কোনোদিনও পড়বো না, আমাদের দরকারই নেই এটা পড়া। যারা কিছুই পড়েনি, যারা এগুলোকে নতুন দেখছে তারা এগুলোকে পড়বে, আমরা পড়বো না ভাই, আমরা সব জানি কি হবে। শুধু একটু তুই প্যাসেজটা পড়ে দেখে নিবি যে কিসের ব্যাপারে বলতে চেয়েছে, তোকে এখান থেকে পড়ে পড়ে উত্তর লিখতে হবে না। তুই এখানে দেখতে পাচ্ছিস তোকে কৌণিক ভরবেগ দিয়ে দিয়েছে MVR, তুইও জানিস, বোরের তত্ত্বে করিয়েছি NH/2π, তুইও জানিস H কি, তুইও জানিস সর্বোচ্চ ইলেকট্রনের ফর্মুলা 2n², তুইও জানিস গৌণ কোয়ান্টাম সংখ্যা n+l, তুই সব জানিস এগুলো। চল এবার দেখা যাক কোন পরমাণুর n কক্ষপথে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কত? উত্তরই দেবো না আমি, নিচে কমেন্ট কর। দ্বিতীয় এবং তৃতীয় মুখ্য শক্তি স্তরে ঘূর্ণায়মান ইলেকট্রনের কৌণিক ভরবেগের অনুপাত কত? খুব সুন্দর প্রশ্ন, খুব সুন্দর প্রশ্ন। চিন্তা করে দেখ, MVR মানে কৌণিক ভরবেগ কার ক্ষেত্রে বার করতে বলেছে? দ্বিতীয় কক্ষপথের ক্ষেত্রে, তাহলে MVR(2) তার সাথে অনুপাত করতে বলেছে কার? MVR(3). MVR(3) হয়েছে। তুই কি জানিস ফর্মুলা? না, MVR = N × H/2π, ফর্মুলা জানিস? একদম জানিস। দাদা দ্বিতীয় কক্ষপথের করছি মানে 2 × H/2π হবে, আমি বললাম হ্যাঁ। তৃতীয় কক্ষপথের করছি মানে n এর জায়গার মধ্যে 3 বসাবো, তাহলে 3 × H/2π হবে, আমি বললাম হ্যাঁ। দাদা H/2π কাটলে অনুপাত থাকছে 2:3, আমি বললাম একদম, তাহলে অ্যান্সার চলে এসেছে দাদা, অ্যান্সার চলে এসেছে 2:3। যে কক্ষপথে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 18, কোন কক্ষপথে সর্বোচ্চ ইলেকট্রন ধারণের ক্ষমতা 18? M কক্ষপথে 2 × 3², 2 × 9 18। সেই কক্ষপথে আবর্তনরত ইলেকট্রনের কৌণিক ভরবেগের মান কত? মানে ওই 3 নম্বর কক্ষপথটার মধ্যে আবর্তনরত ইলেকট্রনের কৌণিক ভরবেগের মান কত? খুব সোজা, N × H/2π, তার মানে 3 × H/2π, গল্প শেষ। 3 × আচ্ছা বেটা, H/2π দেয়নি, H/π করে দিয়েছে। H/π যদি তুই করিস তাহলে 3/2 করলে 1.5 হয়, 1.5 H/π হচ্ছে, বুঝতে পেরেছিস কি দিয়েছে? এই তো করেছি চিন্তা করে দেখ, 3 × H/2π আছে, 3/2 করলে 1.5, 1.5 H/π, দেখ তো 1.5 H/π, আশা করতে পারি ক্লিয়ার আছে। নেক্সট বলে দিয়েছে একটা বিবৃতিমূলক প্রশ্ন, খুব মন দিয়ে শুনবে। বিবৃতিমূলক প্রশ্ন করতে গিয়ে প্রচুর ছেলে মেয়ে ভুল করে বসে। বিবৃতিমূলক প্রশ্নের মধ্যে তোমাকে প্রথমে নিজেকে একটা ম্যানেজমেন্টের জায়গায় বসাতে হবে। তোমাকে বুঝতে হবে তুমি কোনো একটা কোম্পানির একদম শীর্ষকর্তা, তোমার কোম্পানিতে একটা সমস্যা এসেছে, তোমার দুজন সহযোদ্ধা সহকর্মী তোমাকে এসে দুটো রিপোর্ট দিচ্ছে। একজন দিচ্ছে রিপোর্ট নাম্বার 1 যেটা তোর বিবৃতি নাম্বার 1, একজন দিচ্ছে রিপোর্ট নাম্বার 2 যেটা তোর বিবৃতি নাম্বার 2। তোকে সেই দুটো বিবৃতি, সেই দুটো রিপোর্ট শুনে জাজমেন্ট দিতে হবে। দুটো রিপোর্ট পরস্পর বিরোধী, মানে সমস্যাটার বিষয়ে ওরা দুজন যে দুটো তথ্য দিল, এই যে তথ্যটা দিচ্ছে বলছে না কোম্পানি একদম ঠিক হচ্ছে, ও বলছে ধর কোম্পানির শেয়ারের দাম পড়ে যাচ্ছে। তার মানে বিবৃতি দুটো পরস্পর বিরোধী, নাকি বিবৃতি 2 হচ্ছে বিবৃতি 1 এর কারণ, নাকি বিবৃতি 1টা ও ঠিক বলেছে কিন্তু ও ঠিক বলেনি, আর নাকি দুজনেই বাজে বকে দিয়েছে। ও একটা কথা বলেছে, ও সেই কথার সম্পূর্ণ উল্টো কথা বলেছে, আমাদের কোম্পানি ডুবে যাচ্ছে। ও বলছে আজকে কিন্তু আমাকে দাদা একটু তাড়াতাড়ি ছুটে দিতে হবে, আমার কিন্তু আজকে যাওয়ার আছে একটা জায়গায়, খুব কষ্ট করে আজকে ঠিক করেছি। মানে সম্পর্কিতই নয় দুটো, বুঝতে পেরেছিস? এখন দুটো স্টেটমেন্ট আমাকে একটু পড়তে হবে শুরুতে।
বলছে ক্রোমিয়াম এবং কপারের বহিস্থ কক্ষের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 4s1 3d5 এবং 4s1 3d10। একদম পরিষ্কার, ক্রোমিয়ামের 4s1 3d5, কপারের 4s1 3d10, একদম মানছি আমি। প্রথম বিবৃতিটা বুঝলাম, সত্য, এটা সত্য, অবশ্যই সত্য, প্রথম বিবৃতি অবশ্যই সত্য। বিভিন্ন কক্ষকে ইলেকট্রন পূরণের সময় n+l নিয়ম মেনে নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে ইলেকট্রন পূরণ হয়, একদম পরিষ্কার, সত্যিই তাই হয়। নিম্ন থেকে উচ্চতেই ইলেকট্রন পূরণ হয়, তাই তো হয়। তার মানে বিবৃতি 2টাও সত্য। এবার নিম্ন থেকে উচ্চতে ইলেকট্রন পূরণ হয় বলেই কি আগে 4s এর মধ্যে ঢুকেছে তারপরে 3d এর মধ্যে ঢুকেছে? এটাই কি ব্যাপার? দুজন এসে তোমাকে রিপোর্ট দিয়েছে, দাদা ক্রোমিয়ামের জানো তো এইটা হচ্ছে, কপারের জানো তো এইটা হচ্ছে। আরেকজন এসে বলছে ধর, আরে নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে n+l নিয়ম মেনেই তো ঢোকে, তোমনি তো ঢুকবে। আরে দুটোই তো একই কথা বলছে, তো বিরোধী কি করে হয়? বিবৃতি 2 হলো বিবৃতি 1 এর কারণ। অ্যান্সার নাম্বার বি ইজ দ্য কারেক্ট অপশন। আশা করতে পারি ক্লিয়ার আছে। তুই এটাও বলতে পারবি না সম্পর্কিত নয়, এটাও বলতে পারবি না এটা তো সম্পর্কিত, এটা হয় বলেই না এটা হয়। আশা করতে পারি ক্লিয়ার আছে। একই ধরনের একটা বিষয়, অ্যাসারশন রিজনিং। অ্যাসারশন তোকে একটা দেবে, তুই একইভাবে দুটো জিনিসকে একসাথে, দুটো মানুষের সাথে তোকে বলছে, তোকে জাস্ট জাজমেন্ট দিতে হবে। একইভাবে চিন্তা কর, বলছে কোন পরমাণুর এম কক্ষপথে সর্বোচ্চ 18টি ইলেকট্রন থাকতে পারে। হ্যাঁ শুনলাম, ঠিক বলেছিস। রিজনিং এ বলছে এম কক্ষের জন্য সম্ভাব্য 4টি কোয়ান্টাম সংখ্যা সেট সর্বোচ্চ 18টি হতে পারে। দুজন তোকে এসে দুটো কথা বললো। একজন বললো জানো তো দাদা, এম কক্ষপথে সর্বোচ্চ 18খানা ইলেকট্রনই বসতে পারে। আরেকজন বলছে জানো তো দাদা, এম কক্ষপথের মধ্যে যতগুলো ইলেকট্রন বসতে পারে, আমি যদি সবার একটা করে 4টে করে কোয়ান্টাম নাম্বারের সেট বার করতে চাই, মানে মোট যতগুলো ইলেকট্রন হয়, প্রত্যেকটা ইলেকট্রনের তো 4টে করে কোয়ান্টাম নাম্বার থাকবে। ওই প্রত্যেকটা ইলেকট্রনের যদি 4টে করে কোয়ান্টাম নাম্বারের আমি সেট তৈরি করি, দেখা যাবে 18খানা মোট সেট দাঁড়াচ্ছে। আরে 18খানা ম্যাক্সিমাম ইলেকট্রন ধরতে পারে বলেই তো সম্ভাব্য 4টি কোয়ান্টাম সংখ্যা সেট 18টাই হতে পারে। তো এই দুটো তো দুটোই সত্য এবং একে অপরের কারণ। অ্যাসারশন রিজনিং উভয় সঠিক, এবং রিজনিং হলো অ্যাসারশনের সঠিক ব্যাখ্যা। অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অপশন। অ্যাসারশন রিজনিং উভয় সঠিক, কিন্তু রিজনিং অ্যাসারশনের সঠিক ব্যাখ্যা নয়, ভুল। অ্যাসারশন সঠিক, রিজনিং সঠিক নয়, ভুল। অ্যাসারশন সঠিক নয়, রিজনিং সঠিক, ভুল। আমি আশা করতে পারি তোর কাছে একদম পরিষ্কার কিভাবে কোশ্চেন অ্যাটেন্ড করতে হয়। মোটামুটি প্রত্যেকটা কোশ্চেন তোকে আমি করা শিখিয়ে দিলাম, প্রত্যেকটা কোশ্চেন টাচ করলাম। কোশ্চেন প্র্যাকটিস নাম্বার 1 হলো এটা। এরকম অগুন্তি কোশ্চেন প্র্যাকটিস থ্রু আউট দ্য ইয়ার চলতে থাকবে, থ্রু আউট দ্য সেমিস্টার চলতে থাকবে। আমরা প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে কোশ্চেন প্র্যাকটিস মাঝে মধ্যেই করব, কিন্তু এই কোশ্চেন প্র্যাকটিস গুলো করার জন্য তোমার তুমুল কনসেপ্টের নলেজ দরকার, যেটা কেবলমাত্র তুমি ধামাকা প্রো ব্যাচের মধ্যেই পাচ্ছ। এই তুমুল কোশ্চেন প্র্যাকটিস যখন হবে, তুমুল নলেজ যখন তোমার কাছে থাকবে, তোমার বোর্ড কেন তুমি জয়েন্ট নিটের যে কোনো জায়গায় কাঁপিয়ে দিতে পারবে। কনসেপ্টই শেষ কথা বলে ভাই, এই কনসেপ্টই তোর কম্পিটিটিভ পরীক্ষাতেও লাগবে। সেই কারণে কনসেপ্ট যার পরিষ্কার, তার আর কোনো কিছু ভাবনা চিন্তা করার প্রয়োজন নেই। আজকে তোকে যা প্রশ্ন করালাম, প্রশ্নগুলো লেভেল চিন্তা করিস। কিছু প্রশ্ন সোজা ছিল, কিছু মডারেট ছিল, বা কিছু ডিফিকাল্টও ছিল। তোরা যদি চাস ধামাকা প্রো ব্যাচের মধ্যে ভর্তি হবি, আমাদের দেখবি নিচে দেখ একটা পুরো কমেন্ট সেকশনের মধ্যে একটা পিন কমেন্ট তুই দেখতে পাচ্ছিস। ওই পিন কমেন্টটা চেক কর, ওখানে অ্যাপের লিঙ্ক দেওয়া রয়েছে, ওখানে আমাদের 2টো ডেমো ক্লাস দেওয়া রয়েছে, ওখানে আমাদের কবে কবে ক্লাস হয় সেটা বলে দেওয়া আছে, ওখানে অ্যাপ সংক্রান্ত কি কি সমস্যা দেখা দিয়েছিল, কি কি ছেলেমেয়েরা জিজ্ঞাসা করেছিল সেগুলো দেওয়া রয়েছে, সেগুলো সব সমাধান করে দেওয়া রয়েছে। আমাদের ব্যাচের অ্যানাউন্সমেন্ট ভিডিওটা দেওয়া রয়েছে। ওই ভিডিওগুলো তুমি যদি নতুন হও পরপর দেখে নাও, আর যদি অলরেডি দেখে থাকো তাহলে তুমি জানোই, আমাদেরকে চেনোই, 10 থেকে যদি পড়ে থাকো তাহলে জানিস ভাই আমাকে। অ্যাপের মধ্যে যাবে, লগ ইন ভায়া হোয়াটসঅ্যাপের নিচে দেখবে মোর অপশন বা লগ ইন উইথ ডিফারেন্ট অপশনস করে তোমার মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করবে। করার পরে তুমি তোমার 2টো ব্যাচ দেখতে পাবে। একটা ব্যাচ থাকবে কেবলমাত্র ধামাকা প্রো, যেটার প্রাইস দেখবে দেওয়া থাকবে 999 টাকা, যেটা তোমার সেমিস্টার 1 প্লাস সেমিস্টার 2, তার মানে পুরো ক্লাস 11 কভার করে দেবে মাত্র 999 টাকা ওয়ান টাইম পেমেন্ট। আর যদি তুমি চাও পুরো 11-12 একসাথে নেবে, তাহলে সেটার জন্য পুরো পশ্চিমবঙ্গের সবচেয়ে অ্যাফোর্ডেবল, এটাও সবচেয়ে অ্যাফোর্ডেবল, আরেকটাও বলছি, এমন একটা ব্যাচ আমি লঞ্চ করেছি যেটা সেমিস্টার 1 প্লাস সেমিস্টার 2 প্লাস সেমিস্টার 3 প্লাস সেমিস্টার 4। এটা সেটার জন্যই করা হয়েছে যাতে পশ্চিমবঙ্গের সব ছেলেমেয়েরা ফাইন্যান্সিয়াল ডিফিকাল্টির জন্য যারা সায়েন্স পড়তে পারে না, তারাও যাতে এগিয়ে আসতে পারে। 4টে সেমিস্টার একসাথে মিলিয়ে ইউজুয়ালি প্রত্যেক সেমিস্টারের ফিস রাখা হয় 999 টাকা, কিন্তু সবার জন্য এটা তাহলে 4000 হয়ে যেত, কিন্তু সেটা রাখা হয়েছে 1799 টাকা। ওয়ান টাইম পেমেন্ট 1799 করলেই তুমি 4টে সেমিস্টার, পুরো 2 বছর 24টা মাস
11+12 কেমিস্ট্রি একবারে পেয়ে যাচ্ছ। ওই একবার তোমাকে পারচেস করতে হবে, 2 বছর তোমার ওই ব্যাচটা তোমার সাথে থাকবে, 3 নম্বর বছরে তুমি ব্যাচটাকে ফ্রি পাবে। মানে 3টে বছরের ভ্যালিডিটি রয়েছে, 11-12 প্লাস একটা বছর, 3 বছরের ফিস 1799 টাকা। আশা করতে পারি এবার কেমিস্ট্রি পড়তে আর কোনো সমস্যা নেই, সব তোর হাতের সামনে, টপ কোয়ালিটি কন্টেন্ট দেওয়ার দায়িত্ব আমার, পড়ার দায়িত্ব তোর, কোশ্চেন প্র্যাকটিস করানোর দায়িত্ব আমার, নাম্বার পাওয়ানোর দায়িত্ব আমার। ব্যাস, দেখা হচ্ছে পরের দিন ক্লাসে। জয় ধামাকা।